দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, কোটা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়। কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে বড় অধিকার। তপশিলি জাতি ও উপজাতিদের উপশ্রেণীভুক্ত করার অধিকার রাজ্যকে অধিকার 7 বিচারপতির বিশেষ বেঞ্চের। আপনাদের জানাবো, কোটা সংরক্ষণে সাব ক্যাটাগরি তৈরি করা হতে পারে। তপশিলি জাতি ও উপজাতি কোটার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টের আজকের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে সাব ক্যাটাগরি ভাগের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিল, তা কিন্তু একটা অন্য মাত্রা পেল এই সংরক্ষণের ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট বিশেষভাবে রাজ্য সরকারের রাজ্যগুলির হাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং যে ক্ষমতায় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে এবার থেকে তফসিলি জাতি এবং উপজাতিদের থেকেও পিছিয়ে পড়া যে যারা রয়েছেন তফসিলি জাতি এবং উপজাতি, তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করতে হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া সেই সমস্ত চিহ্নিত করে সেই সমস্ত মানুষদেরকে এই সংরক্ষণের তালিকায় আনতে হবে। কিন্তু সংরক্ষণের তালিকায় ওই উপজাতিদের ক্ষেত্রে কখনোই 100% করা যাবে না। এক্ষেত্রে বলা যেতে পারে, ধরো কোনো একটি চাকরি বা কোনো বিশেষ ক্ষেত্রে সংরক্ষণের এখানে বলা আছে যে 10% সংরক্ষণ রয়েছে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে এই 10% সংরক্ষণের ক্ষেত্রে তুমি এই উপজাতিদের বিশেষভাবে চিহ্নিত করে তুমি এই 10%-এর মধ্যেই আবার একটি আলাদা করে একটি শতাংশ তুমি তাদের জন্য চিহ্নিত করতে পারো বা সংরক্ষিত করতে পারো। এবং এই সংরক্ষণ শুধুমাত্র একটি উপজাতির ক্ষেত্রে তুমি এই 10% সম্পূর্ণভাবে দিতে পারবে না। সেক্ষেত্রে ধরো এই 10%-এর মধ্যে তুমি 3% তাদের জন্য সংরক্ষিত করতে পারো, কিন্তু কখনোই তাদের সেই পিছিয়ে পড়াদের ক্ষেত্রে তুমি সম্পূর্ণভাবে 10% একটি নির্দিষ্ট পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে, এসসি/এসটিদের ক্ষেত্রে তুমি দিতে পারবে না। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের 4 বিচারপতি এই মামলার রায় দিতে গিয়ে তারা পর্যবেক্ষণে যেটা বলেছেন, অবশ্যই এটি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ নয়, তারা পর্যবেক্ষণে বলেছেন যে রাজ্য সরকার যখন এই চিহ্নিত করবে এই বিষয়গুলির ক্ষেত্রে, তখন তাদের বিশেষভাবে নজর দিতে হবে যে এই তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী কারা আছেন, সেই উপশ্রেণীগুলিকে তার বিশেষভাবে সুযোগ দিতে হবে। কিন্তু এখানে 4 বিচারপতি তাদের পর্যবেক্ষণে বলেছেন যে এই তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে অনেকেই আছেন যারা আর্থিকভাবে সচ্ছল, এবং রাজ্য সরকার যদি এই আর্থিকভাবে সচ্ছল যারা রয়েছেন সেই তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য যে তাদের থেকে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে বিশেষভাবে সুযোগ প্রদান করে, তাহলে কিন্তু এই যে উদ্দেশ্য সেটা সফল হবে। কিন্তু 2004 সালে এই সুপ্রিম কোর্টই কিন্তু এই বিষয়টিকে নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু আজকে 7 বিচারপতির বেঞ্চ কিন্তু বলেছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন। তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে যারা উপশ্রেণী রয়েছে তাদের সেই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে সংরক্ষণের আয়ত্তা বিশেষভাবে আনতে হবে। ধন্যবাদ পীযূষ কান্তি। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন ফোন লাইনে। রেল দুর্ঘটনা নিয়ে বিরোধীদের পাল্টা রেলমন্ত্রী। রেল সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজ করেনি, আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরাসরি কটাক্ষ রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এর আগে সংসদে রেল দুর্ঘটনা যখন একের পর এক ঘটেছে এবং সেই নিয়ে নিশ্চুপ ছিলেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এর আগে সংসদে তার মুখে বুলেট ট্রেন নিয়ে বিভিন্ন কথা শোনা গেল, রেল দুর্ঘটনা নিয়ে কথা শোনা যায়নি। আর এবার রেল সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজ করেনি, আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপনাদের শোনাই প্রথমে সংসদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঠিক কি বলেছেন। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर कितनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? देश चलाने के लिए रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा। विपक्ष के कांग्रेस ने एक सोची समझी तरीके से, रणनीतिक तरीके से छोटे से छोटे विषय को अपने सोशल मीडिया की ट्रोल आर्मी के जरिए से इस तरह से उठाना चालू किया। अयोध्या जी के स्टेशन में पुराने स्टेशन की पुरानी दीवार थी, वो जब थोड़ी सी उसमें डैमेज हुआ तो समाजवादी पार्टी और कांग्रेस के हैंडल्स ने उसको तुरंत उठाना चालू किया। इस तरह के झूठ से कैसे देश चलेगा मानवर? देखिए 2 करोड़ पैसेंजर्स डेली यात्रा करते हैं। क्या उनके मन में ये भय भरना चाहते हैं? अध्यक्ष जी, मैं आपके समक्ष 12 लाख रेलवे एम्प्लॉई जो दिन रात मेहनत करते हैं, मैं रिक्वेस्ट करूंगा आप सब ताली बजा के पेट उनका दम दिखाए, उनको हिम्मत बढ़ाए। पूरा देश इसी আপনাদের শোনালাম। আর এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজরুম থেকে। শাশ্বতী, গত 2 মাসে রেল দুর্ঘটনা যেভাবে ঘটেছে, পরিসংখ্যান বলছে 3 থেকে 4টি রেল দুর্ঘটনা ঘটেছে, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবং সংসদে আজ যখন বিরোধীরা এ বিষয়ে উত্থাপন করেন এবং আলোচনার দাবি জানান, তখনই কি রেলমন্ত্রী এতটা আক্রমণাত্মক? কি মনে করছো? একেবারেই বারবারে যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন এই দুর্ঘটনার থেকে মুক্তি কিভাবে মিলবে, তখনই কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বারবার তিনি আক্রমণ করেন পূর্ব সরকার কি করেছেন তার উপর। কংগ্রেস সরকার বিগত 58 বছরে কি করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলেন আজকে অশ্বিনী বৈষ্ণব সংসদ ভবনে এবং সেখান থেকে তিনি বলেন যে যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন এই যে দুর্ঘটনার পরিসংখ্যান যে ইন্ডেক্স মিলত সেটা ছিল 0.24 থেকে সেটা যখন 0.19-এ আসে তখনই তিনি ভূয়সী প্রশংসা পেয়েছেন। এখন সেই ইন্ডেক্স নেমে এসছে প্রায় 0.3-তে। সেখানে তারপরেও কেন বিরোধীরা তাকে এই ধরনের প্রশ্ন করছেন? কিন্তু সবথেকে বড় বিষয় যে দিকে সবসময় রেলমন্ত্রী আলোকপাত করে এসছেন যে 2020-21-এর যে বাজেট তাতে 3000 কিলোমিটারের কভারেজের স্যাংশন হওয়ার পর সেই কার্যক্রম তারা সম্পন্ন করেছেন, কিন্তু তারপরেও কেন এই দুর্ঘটনা? সবথেকে বড় বিষয় বিগত 6 সপ্তাহে প্রায় 7 থেকে 8টি দুর্ঘটনার ছবি মিলেছে সারা ভারতবর্ষ জুড়ে। কোথাও মানুষের প্রাণহানি হয়েছে, কোথাও একের পর এক মালগাড়ি ডিরেলড হয়ে গেছে, যার ফলে দীর্ঘক্ষণ যাত্রীরা সেই অসুবিধার সম্মুখীন হয়েছেন। কিন্তু সদুত্তর নেই রেলমন্ত্রীর মুখে। এবং যখন আমরা দেখলাম 2 দিন আগে এই রেল দুর্ঘটনায়, তার পরের দিন যখন সংসদ ভবনে তিনি বুলেট ট্রেন নিয়ে কথা বলছেন তখন তার মুখে দুর্ঘটনা সংক্রান্ত কোনো কথা নেই। এবং আগেও দেখা গেছে কাঞ্চনজঙ্ঘার যখন দুর্ঘটনা ঘটলো তখন অশ্বিনী বৈষ্ণব নিজের টুইট করেছেন, তিনি জানিয়েছেন যে এসগাসিয়া কত দেওয়া হবে। কিন্তু বিগত যে কয়েকটি পরপর দুর্ঘটনা ঘটেছে সেখানে দেখা গেছে তিনি কোনো টুইটেও কোনো বার্তা দেননি তার যাত্রীদের জন্য এবং রেল মন্ত্রকের তরফ থেকেও সুস্পষ্টভাবে কোনো বার্তা নেই, শুধুমাত্র কয়েকটি হেল্পলাইন ছাড়া। তাহলে কি শুধুই রেল নিজেদের ভূয়সী প্রশংসা করতে ব্যস্ত? আজকেও অধিবেশন চলাকালীন তিনি জানান যে আসতে চলেছে বন্দে ভারত মেট্রো, আসতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ, একাধিক নতুন নতুন ট্রেন, নতুন নতুন কাভাজের ব্যবস্থা এবং কাভাজ 4.0 নতুন ভার্সন সেটিও আসতে চলেছে এবং প্রায় 8000 কিলোমিটার তাতে সেই নতুন অ্যাপস বসিয়ে তারা যাত্রী সুরক্ষায় মনোনিবেশ করছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 10,000 লোকোমোটিভে এই কাভাজের নতুন সংযোজন যুক্ত হতে চলেছে। তাহলে সবটাই কি শুধুমাত্র বলা না মানুষের জীবন নিয়ে খেলা? এটাই বারবার প্রশ্ন তুলছেন বিরোধীরা আর তাতেই উত্তক্ত হয়ে উঠছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একদমই ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। এবং সংসদে যে বিষয়ে আজ বিরোধীরা তারা আলোচনার প্রস্তাব আনেন, যেখানে যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে, কারণ গত
2 মাস ধরে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং সেই জায়গায় যখন তাকে আলোচনার দাবি তোলেন বিরোধীরা, সেই জায়গা থেকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ, যেমন সংসদে দাঁড়িয়ে যে কটাক্ষ করলেন রেলমন্ত্রী, আর এই নিয়ে তৃণমূল নেতা শান্তনু সেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব। নির্লজ্জ লোক না হলে এই ধরনের কথা কেউ বলে না। বিগত 2 মাসে 3 বার এবং তার মন্ত্রিত্বে কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জিজ্ঞাসা করুন, এবং কত শত মানুষ মারা গেছে সেটা তাকে জানতে চান। তিনি তো আসলে এই ব্যাপারে হেলদোল তার নেই, তিনি খালি অ্যাক্সিডেন্ট হলে গিয়ে সেখানে ছবি তুলতে ব্যস্ত থাকেন। ভারতবর্ষের ব্যর্থতম রেলমন্ত্রীর নাম অশ্বিনী বাবু, এবং তিনি রেলকে বিকেন্দ্রীকরণ করা থেকে শুরু করে রেলের পরিষেবা রসাতলে তুলে দেওয়া থেকে শুরু করে রেলের ভাড়া বাড়ানো, রেলের প্ল্যাটফর্ম টিকিট বাড়ানো, রেলের সিনিয়র সিটিজেনের কনসেশন তুলে দেওয়া, অন্যদিকে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, রেলের টাইমিং এর কোনো ঠিক নেই। সর্বকালের সেরা ভারতবর্ষের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলেন, সেটাকেও তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। মানুষ মরলো কি বাঁচলো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দায় নিজের কাঁধে না নিয়ে তিনি নরেন্দ্র মোদীর ঢাক পেটাচ্ছেন, বন্দে ভারতের গুণগান করছেন এবং বিগত সরকারের বদনাম করছেন। অতি বড় নির্লজ্জ লোক না হলে এই জিনিস করতে পারে না। যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকতো তাহলে তিনি দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতেন। আপনাদের শোনালাম শান্তনু সেন, তিনি কি এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। লোকসভায় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তখনকার আমলে যিনি রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ে কংগ্রেস জমানাকে কাঠগড়ায় তুলে প্রশ্ন তুললেন এবং যে জায়গা থেকে বেশ কিছু বিষয় তিনি বলেছেন রেলের সুরক্ষা নিয়ে আগের সরকার কোনো কাজ করতে পারেনি, আজ তারা প্রশ্ন তোলার সাহস করেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিরোধীরা যখন আজ সংসদে এ বিষয়ে আলোচনার দাবি তোলেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ অশ্বিনী বৈষ্ণবের, এবং যেখানে তিনি মন্তব্য করেছেন যে 58 বছরে কংগ্রেস জমানাকে কাঠগড়ায় তুলেছেন এবং প্রশ্ন করেছেন যারা চিৎকার করছেন তারা 1 কিলোমিটার যাত্রা ট্রেনেও অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি কেন, রেলের সুরক্ষা নিয়ে আগের সরকার কেন কাজ করতে পারেনি। কিভাবে দেখছেন অশ্বিনী বৈষ্ণবের এই মন্তব্যকে আপনি? ওনার কাজ হচ্ছে রেল মিনিস্টার না হয়ে ওনার রিল মিনিস্টার হওয়া, এখন রিল বানান, ইন্ডিয়ান রাইড করে মানে দুর্ঘটনাস্থলে গিয়ে শুধু রিল বানান। তো ব্যর্থতা ঢাকতে তো অন্যের ঘাড়ে দোষ দেওয়া তো সব থেকে সহজ উপায়। আসলে দুটো হাতের পাশে একটা অজুহাত আছে, সেই অজুহাতটা খাড়া করছেন। তো উনি এখন ব্যর্থ রেল মিনিস্টার হিসেবে। এখন বাচ্চা বাচ্চা ছেলেরাও রাস্তায় বলছে রেল মিনিস্টার না, উনি এখন ডিরেল মিনিস্টার। যে কবজ মাদুলির গল্প শোনাচ্ছেন তার বাজেটারি অ্যালোকেশন কি আছে রেলমন্ত্রীর? আসলে যে রেটে যে গতিতে কবজ করা মানে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর কথা বলছেন, সেটা 68,000 কিলোমিটার কভার করতে গেলে আগামী 30 বছর লাগবে। এই প্রতিদিন রেল দুর্ঘটনার দায় ওনাকে নিতে হবে। তো আসলে উনি আমাদের কপাল ভালো বলেনি জওহরলাল নেহরু ভাবতাই। আসলে এদের তো এইটাই হচ্ছে কাজ না করতে পারলে প্রেডিসেসরকে আক্রমণ করে। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন ফোন লাইনে। বর্ধমান শাখায় একই লাইনে দুটি ট্রেন, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। বিভ্রান্তিমূলক ভিডিও এমনটাই দাবি করা হয়েছে পূর্ব রেলের তরফে। যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, পূর্ব রেলের তরফে যে দাবি করা হয়েছে বিভ্রান্তিমূলক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে একই লাইনে দুটি ট্রেন, বর্ধমান শাখায় একই লাইনে দুটি ট্রেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। তবে পূর্ব রেলের তরফে দাবি করা হচ্ছে এই ভিডিও সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। কিন্তু যে ছবি আমরা দেখছি একেবারে উদ্বেগের, কারণ একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি এসেছে। দেখছেন সেই ছবি, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, যে ভিডিও আমরা দেখছি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, কিন্তু এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ তারা এই বিষয়টা কিভাবে দেখছেন? কিন্তু আমরা ছবিতে তো দেখছি যে দুটি ট্রেন একই লাইনে।
দেখো, বর্তমানে যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা, যার জেরে এই ধরনের ছবি কিন্তু চোখে পড়ে যে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাতে করে কোনো দুর্ঘটনা বা আতঙ্ক সৃষ্টি হওয়ার কোনো বিষয় নেই বলেই জানাচ্ছেন রেল কর্তৃপক্ষ। এবং সেখান থেকে পূর্ব রেলের তরফ থেকে বলা হয়েছে, এই যে হাওড়া গুরাব লোকাল, যেটি চেরাগ্রাম স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তার ঠিক পেছনেই বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে এবং সকাল 6:20 এই ছবি ধরা পড়েছে, সেটি সম্পূর্ণভাবে একেবারেই অটোমেটিক সিগন্যালের আওতাধীন রয়েছে এবং এতে করে কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। এবং এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তি তৈরি করা এবং মানুষের মনে বা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের ছবি বারবার করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের ছবি কিন্তু একেবারেই স্বাভাবিক, কারণ অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় প্রথম ট্রেনের যখন সিগন্যাল হয় তখন সেই ট্রেনটি চলে যাওয়ার পর দ্বিতীয় ট্রেন একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকবে, তার যখন দ্বিতীয় সিগন্যালিং হবে সেই ব্যবস্থাতে সেই ট্রেনটি কিন্তু যাত্রা করবে। অর্থাৎ এই ধরনের ছবিতে আতঙ্ক তৈরি করে যাত্রীদের মধ্যে ট্রেন নিয়ে একটি ভয়াত্মক ছবি তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করছে পূর্ব রেল এবং সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর বলেই দাবি তাদের। ধন্যবাদ শাশ্বতী। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ওয়েনারে ভূমিধসে বিপর্যয় পরিস্থিতি। মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনো পর্যন্ত 276 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন কমপক্ষে 200 জন। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই এনডিআরএফ কাজ করছে। কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এবং পরিষেবার সঙ্গে যারা রাষ্ট্রীয় জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত কর্মীরা, তারা ইতিমধ্যেই কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছেন। ওয়েনারে যাচ্ছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তারা ওয়েনার পরিদর্শন করেছে এবং সেখানে গিয়ে যে সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকা, সেই সমস্ত এলাকা তারা পরিদর্শন করেছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ওয়েনারের যে পরিস্থিতি, প্রত্যেক দিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আজ সেখানে কি পরিস্থিতি? উদ্ধার কাজ কতটা চ্যালেঞ্জিং উদ্ধারকারী কর্মীদের কাছে? এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছেন এবং আমরা জানি রাহুল ওয়েনারের প্রাক্তন সাংসদ, কিভাবে তিনি সেখানকার মানুষদের পাশে থাকার আশ্বস্ত করেছেন? না দেখো, যা পরিস্থিতি এই মুহূর্তে ওয়েনার, সেটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক এবং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা এই মুহূর্তে ওখানে রয়েছেন। তারা চূড়ালমালা গ্রাম, যে গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেছে, যে 4টি গ্রামের কথা বলা হচ্ছে, সেই 4টি গ্রামের মধ্যে অন্যতম চূড়ালমালা গ্রাম, যেখানে পর্যটনের অন্যতম কেন্দ্র এটাকে বলা হতো। অত্যন্ত সুন্দর একটি গ্রাম পাহাড়ি এলাকাতে, সেটা কিন্তু কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তার সঙ্গে আট্টামালা, নুলপুজা এবং আরও একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এই চূড়ালমালা গ্রামে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। বৃষ্টি হচ্ছিল, তারা আমরা দেখতেই পাচ্ছি যে তারা সেখানে রেনকোট পরে তারা সেখানে গেছেন, উদ্ধারকারীদের সঙ্গে কথা বলছেন। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন সেন্ট জোসেফ স্কুলে, যেখানে ক্যাম্প করা হয়েছে, যেখানে এই ত্রাণ শিবির করা হয়েছে, যে সমস্ত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং এই সমস্ত গ্রামের মানুষ যাদের আগে থেকে সরানো সম্ভব হয়েছিল তাদের সেখানে রাখা হয়েছে। তারা এই মুহূর্তে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সেই সমস্ত দুর্গত মানুষদের সঙ্গে কথা বলছেন, উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেছেন, সমস্ত রকম উদ্ধার কাজে যা যা প্রয়োজন এবং যদি কংগ্রেসের তরফ থেকে যদি কোনো প্রয়োজন হয় এবং সেখানকার যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থক রয়েছেন তাদের সবাইকে কিন্তু এই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। তার সঙ্গে তিনি এই ওয়াইনারে যাওয়ার আগে তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে আজকেও এই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করতে পারেন, যদিও এখন সেটা স্পষ্ট নয়, সেই কর্মসূচি এখনও নির্ধারিত নয়। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, ঠিক কথাই। যে বিষয়টা আরও যেটা আমরা আগে বলছিলাম যে এই পরিস্থিতিতে যে উদ্ধার কাজ চলছে সেটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। তার কারণ যেভাবে এই কাদাগোলা জল এবং মানে কাদামাটি এবং তার সঙ্গে বালি এবং বড় বড় পাথর, যেভাবে ঢিবি তৈরি হয়েছে এবং তার নিচে যদি কেউ চাপা পড়ে থাকে সেখান থেকে তাদের উদ্ধার করা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা সবাই উদ্ধার কাজ চালাচ্ছে। কেন্দ্র পাশে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আবার পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার সঙ্গে যে আমরা এর আগেই জানি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি 5 কোটি টাকা সাহায্য করেছেন কেরলকে এবং যে সমস্ত স্থানীয় হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু টিম প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, যাদের উদ্ধার করা হচ্ছে, যাদের এখনও যারা বেঁচে আছেন যাদের দ্রুত মেডিকেল সাপোর্ট দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। তবে উদ্ধারকারীদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 200 বা 250 জন মানুষ এখনও যারা নিখোঁজ
তাদের কিন্তু প্রাণ থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, কারণ যে জায়গায় তারা আটকে পড়ে আছেন এবং সেখানে কিন্তু যাওয়াটাই খুব চ্যালেঞ্জিং। যদি তাদের উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু তাদের মৃতদেহ উদ্ধার করতে হবে, কারণ বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ক্রমশই ক্ষীণ হচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, জোর কদমে উদ্ধার কাজ চলছে। যাদের বাঁচানো সম্ভব হচ্ছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বারবার পর্যালোচনা বৈঠক করেছেন পিনারাই বিজয়ন, জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং তিনি তার মন্ত্রী এবং আমাদের সঙ্গেও পর্যালোচনা বৈঠক করেছেন। তার সঙ্গে যা যা প্রয়োজন, যা যা এই মুহূর্তে উদ্ধারের জন্য যা যা প্রয়োজন সেইটা করা হচ্ছে। কিন্তু যে এলাকাতে ধসটা নেমেছিল অর্থাৎ ওয়েনারের যে পার্বত্য এলাকা, সেখানে যে 4টি গ্রাম, এই 4টি গ্রাম কিন্তু কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এই চূড়ালমালা গ্রাম যেখানে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী গিয়েছিলেন, সেই গ্রামের 100টা পরিবার ছিল। সেই 100টা পরিবারের প্রায় সমস্ত মানুষই কার্যত তারা মৃত এই মুহূর্তে। সুতরাং এই চূড়ালমালা গ্রাম এবং আট্টামালা গ্রাম, যে দুটো গ্রামকে বলা হয় কেরলের অন্যতম পর্যটন কেন্দ্র, সেটা কিন্তু কার্যত বিচ্ছিন্ন। একদমই যে পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের ওয়েদারে, এবং অবশ্যই সেটা চিন্তার বিষয় এবং কেন্দ্রের তরফে সমস্ত রকমভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা এই গ্রামে গিয়েছিলেন এবং পরিদর্শন করেছেন, যেমনটা দিব্যেন্দুদা বললেন, এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন মানুষ নিখোঁজ রয়েছেন। আর এবার হিমাচল প্রদেশের দিকে নজর রাখবো, কারণ সেখানেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। কুলুতে ভারী বৃষ্টিপাত, জলে ভেসে গিয়েছে বহু বাড়ি। মানালিতেও এক নাগারে বৃষ্টি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নদীর জলস্তর বাড়ছে, একটা গোটা বাড়ি কার্যত ভেঙে পড়লো, জলে ভেসে গিয়েছে বহু বাড়ি। হিমাচল প্রদেশের যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন যে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়লো বাড়ি এবং বৃষ্টির কারণে নদীর জলস্তরও বাড়ছে। দিব্যেন্দুদা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অ্যাসাইনমেন্টের। দিব্যেন্দুদা, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগ, এই মুহূর্তে হিমাচলের পরিস্থিতি কি? মানালিতেও সেখানে নদীর জলস্তর বাড়ছে, যে ছবি আমরা দেখছি রীতিমতো তাসের ঘরের মতো বাড়ি ভেঙে পড়ছে। হ্যাঁ দেখো, শুধুমাত্র দক্ষিণ ভারত নয়, এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ প্রকৃতির রুদ্ররোষে কিন্তু উত্তর ভারতও, কারণ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ বিস্তীর্ণ এলাকা যেভাবে লাগাতার বৃষ্টি চলছে এবং মৌসুম ভবনের যে পূর্বাভাস আছে যে আগামী 72 ঘন্টা বৃষ্টি চলবে, যদি সেই পরিস্থিতি হয় তাহলে কিন্তু উত্তরাখণ্ডে যে বিপর্যয়, আমরা কিন্তু সেই ছবি আগে দেখেছি কিভাবে উত্তরাখণ্ড দেবভূমি বিপর্যস্ত হয়ে গেছে, কেদারনাথ বিপর্যস্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে অনেকটা উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই পরিস্থিতি আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু যে পরিস্থিতি নতুন করে তৈরি হচ্ছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে, তা রীতিমতো আশঙ্কাজনক এবং উদ্বেগ বাড়ছে। তার কারণ এখনো পর্যন্ত কেদারনাথ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার একাধিক জায়গায় ধস নেমেছে। সুতরাং কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে, চারধাম যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। কেদারনাথের যে ভীমবালি, সেখানে ধস নেমেছিল গতকাল রাতে, অন্তত 200 জন পুণ্যার্থী সেখানে আটকে পড়েন, তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এই উত্তরাখণ্ডের যে মানালি এবং তিহরি, এই দুটি জায়গাতে কিন্তু একাধিক জায়গাতে ধস নেমেছে এবং রাস্তা বন্ধ হয়ে গেছে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত যা খবর, অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তার সঙ্গে হিমাচল প্রদেশের দিকে যদি তাকাই, তাহলে এই যে বিয়াস নদী কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং সেখানেও সিমলা জেলার যে রামপুর বলে যে জায়গাটি, সেখানেও অন্তত 36 জন মানুষ নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। SDRF কাজ করছে, উদ্ধার কাজ চালাচ্ছে। সুতরাং এই মুহূর্তে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের ছবি আমরা দেখছি গত 3 দিন ধরে, যেভাবে বিপর্যস্ত কেরলের ওয়েনাড, তার সঙ্গে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, এই দুটি যে উত্তর ভারতের যে দুটি রাজ্য, সেখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল। তার সঙ্গে দিল্লিতে যদি আমরা দিল্লির দিকে তাকাই, যে দিল্লিতেও কিন্তু লাগাতার বৃষ্টির কারণে বহু জায়গায় জল জমে রয়েছে এবং গত সপ্তাহতেই আমরা যেটা দেখেছি যে 3 IAS পড়ুয়ার যে মৃত্যু হয়েছিল, মর্মান্তিক মৃত্যু, IAS কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে। তার সঙ্গে গতকাল আরো 2 জনের মৃত্যু হয়েছে, এক তরুণী এবং তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সবকিছু মিলিয়ে দিল্লির পরিস্থিতিও কিন্তু রীতিমতো উদ্বেগজনক এবং উত্তর ভারত যেভাবে বৃষ্টি চলছে এবং মৌসুম ভবনের যা পূর্বাভাস, তাতে এটা বলা যায় যে উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ কিন্তু বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। একদমই দিব্যেন্দুদা, এবং সেই জায়গা থেকে দিল্লির খবরের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে, কারণ লাগাতার বৃষ্টিতে দিল্লির পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল যে ঘটনা ঘটেছে দিল্লিতে, এক নির্মীয়মান নর্দমায় পড়ে গিয়ে মা এবং শিশু সন্তানের মৃত্যুর খবর, এবং অন্যদিকে জলমগ্ন সংসদের প্রবেশপথ গাজীপুরেও জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। ড্রেনের জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সন্তানসহ তরুণীর। দিব্যেন্দুদা ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাবো তোমায়।
পাশাপাশি যে পরিস্থিতি আমরা দেখছি, দিল্লির পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা তিনি জানিয়ে দিয়েছেন যে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে দিল্লির ক্ষেত্রে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ যেরকম বাড়ছে, বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের যে প্রবেশপথ সেই প্রবেশপথও কিন্তু জলমগ্ন। নতুন সংসদ ভবনের ছাদে ফাটল চুইয়ে জল, সংসদ ভবনের সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছে কংগ্রেস। তৃণমূলের বিরোধীদের কটাক্ষের মুখে কেন্দ্রের শাসক দল। নতুন যে সংসদ ভবন সেই সংসদ ভবনের যে ছাদ সেই ছাদের ফাটল ছুঁয়ে জল, সেই ছবি দেখছেন আপনারা। আর এই ঘটনার প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষের মুখে কেন্দ্রের শাসক দল, কি বলছেন বিরোধীরা শোনাব পরপর। মা দুর্গার আমরা তো পুজো করি, দুর্গা পুজো দশমীর দিন মায়ের বিসর্জন হয়। কেউ গঙ্গায় বিসর্জন দেন, কেউ পুকুরে বিসর্জন দেন, কেউ অন্য নদীতে বিসর্জন দেন। কিন্তু মার প্রকৃত বিসর্জন হয় সকালবেলা, যখন দশমী তিথি ছাড়ে তখন পুরোহিত দর্পণে মাকে বিসর্জন দেন, যেটাকে দর্পণ বিসর্জন বলে। তো ভারতবর্ষের মানুষ এই নরেন্দ্র মোদী সরকারকে দর্পণ বিসর্জন দিয়েছিল গত 4 তারিখ, 4 জুন। প্রতীকী বিসর্জনটা, আসল বিসর্জন ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ গত 4 জুন নরেন্দ্র মোদী যারা বলেছিল আপকি বার 400 পার, তাকে ক্রাসে ভর দিয়ে হাঁটতে বাধ্য করে 240-এ নামিয়ে বিসর্জন দিয়েছিল। আর আজকে ওপরের মা দেখুন তার প্রতীকী বিসর্জনকে কার্যত বাস্তবায়ন করে দিয়েছেন। যারা 27,000 কোটি টাকা দেশের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে সেন্ট্রাল ভিস্তার নাম করে নতুন সংসদ ভবন তৈরি করার নাম করে কাজ করেছেন, স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি বোধহয় আগামী দিন এটাই হতে চলেছে। প্রচার সর্বস্ব বিজেপি এবং তার প্রধানমন্ত্রী, কিছু একটা করতে হবে, তাই পুরনো সংসদ ভবন বাতিল করেছেন। তাদেরকে অর্ডার দিয়েছিলেন, টেন্ডার কারা করেছেন সেগুলো তদন্ত হওয়া দরকার। ভগবান রামচন্দ্রের মন্দির থেকে জল ছুঁয়ে পড়ছে তো সংসদ ভবন, কাউকেই ছাড়েনি এরা। প্রচার সর্বস্ব বিজেপি এবং তার প্রধানমন্ত্রী, কিছু একটা করতে হবে, তাই পুরনো সংসদ ভবন বাতিল করেছেন। তাদেরকে অর্ডার দিয়েছিলেন, টেন্ডার কারা করেছেন সেগুলো তদন্ত হওয়া দরকার। ভগবান রামচন্দ্রের মন্দির থেকে জল ছুঁয়ে পড়ছে তো সংসদ ভবন, কাউকেই ছাড়েনি এরা। আমাদের আসলে সংসদ ভবনটা তো গণতন্ত্রের, যাকে বলে মন্দির মসজিদ গির্জা, সংসদ ভবনটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান। তো ভারতের গণতন্ত্রেরই যেহেতু ছাদ ছুঁয়ে এখন জল পড়ছে মোদির হাতে, সেহেতু গণতন্ত্রের যে পীঠস্থান সংসদ ভবন তারও ছাদ ছুঁয়ে জল পড়বে, এ তো স্বাভাবিক কথা। এরা হঠাৎ করে রাম মন্দির বানিয়েছে, প্রথম বর্ষতে তার ছাদ ছুঁয়ে জল পড়ছে। নতুন একটা সংসদ ভবন বানালো আমাদের মানুষের ট্যাক্সের টাকায়, তার ছাদ ছুঁয়ে জল পড়ছে। আর এরা যবে থেকে সরকারে এসে তবে থেকে আমাদেরও কপাল ছুঁয়ে জল পড়ছে। 4:04 সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি। 24 পরগনা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে 4 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা। 24 পরগনা, হুগলি, বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান এবং সেটি দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তে, যার জেরেই দক্ষিণবঙ্গ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে হুগলি, 2 বর্ধমান, বীরভূম এবং 24 পরগনা, এই জেলাগুলির বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি জারি থাকবে। আগামী 4 আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা ভারী থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি রয়েছে সতর্ক বার্তা। সেক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আজকে দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ তোমায়।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনায় জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। টানা বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গে যেখানে কপিলমুনির আশ্রমের একাংশ কিন্তু জলের তলায় চলে যায়। দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে জলমগ্ন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর এবং সেখানকার যারা ব্যবসায়ীরা তারাও যেরকম তাদের দোকানপাট সরিয়ে নিয়ে গিয়েছেন। অত্যন্ত দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, টানা বৃষ্টির জেরেই কার্যত জনজীবন বিপর্যস্ত। দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায় এবং কপিলমুনি আশ্রমের একাংশ কিন্তু জলের তলায় চলে গিয়েছে। টানা বৃষ্টিপাতের জেরে দক্ষিণ 24 পরগনায় জলমগ্ন পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনাতেও। জলমগ্ন গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম চত্বর। টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন গোটা এলাকা। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন রামখানা থেকে সরাসরি। কোয়েল, আমরা দেখেছি এর আগে এই বৃষ্টিপাতের জেরে কপিলমুনি আশ্রমের বেশ কিছু অংশ জলের তলায় চলে যায় এবং এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি সেখানকার। প্রশাসনের তরফে কি পদক্ষেপ, কি পরিস্থিতি সেখানকার? একদমই দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, কয়েকদিন আগেই কিন্তু একেবারে পূর্ণিমা এবং তার সঙ্গে ভরা কোটালের জেরে কপিলমুনি মন্দিরের সামনে যে সাগর তট তার বেশ খানিকটা অংশ সমুদ্রে গর্ভে তলিয়ে যায় এবং সেই সময় থেকে আমরা দেখেছি প্রশাসন কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় তৎপর ভূমিকা পালন করেছিল। ব্লক প্রশাসনের তরফে, অর্থাৎ সাগর ব্লক প্রশাসনের তরফে কপিলমুনি আশ্রমের সামনে যে সমস্ত সমুদ্র তট লাগোয়া অস্থায়ী দোকান ছিল সেই দোকানগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র। এবার কিন্তু এই যে মৌসুমী অক্ষরেখা যেটা সক্রিয় রয়েছে গাঙ্গেয় বঙ্গোপসাগরের ওপর এবং তার পাশাপাশি ঘূর্ণাবর্ত দুয়ের জেরে কিন্তু দিন থেকে টানা বৃষ্টিপাত এবং আজ সকাল থেকে প্রথমে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টির পরিমাণ যতটা বেড়েছে ততটাই কিন্তু জলমগ্ন হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম চত্বর। একেবারেই কিন্তু জলথইথই পরিস্থিতি গঙ্গাসাগরের যে মেলা চত্বর সেখানে এবং ইতিমধ্যে প্রশাসনের তরফে বারবার আশ্বস্ত করা হচ্ছে। ইতিমধ্যেই যে দোকানপাটগুলোকে সরিয়ে ফেলা হয়েছে এবং পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে এই জমা জল যাতে দ্রুততার সঙ্গে বের করে দেওয়া হয় সেই দিকে প্রশাসনের নজর রয়েছে। তবে স্থানীয়রা বারবার কিন্তু যে অভিযোগটা তুলছে সেখানে কিন্তু তাদের যে অভিযোগ যে সারা বছর যে এই কপিলমুনি আশ্রম চত্বর তথা এলাকায় যে ড্রেনগুলো রয়েছে সেগুলো যদি প্রশাসনের তরফে সঠিকভাবে সেই ড্রেন পরিষ্কার করা হতো তাহলে কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হতো না। আপাতত কিন্তু একেবারেই সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতের জেরে দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর একেবারেই কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। একদমই সঙ্গে থাকো কোয়েল। অন্যদিকে জলমগ্ন নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, জলের তলায় নলকূপ, ঘরের উঠোনে 1 হাঁটু জল, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। কোয়েল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কোয়েল, এই মুহূর্তে যেভাবে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বৃষ্টিপাতের জেরে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে, কি পরিস্থিতি সেখানকার? মৌসুমী অক্ষরেখা এবং তার সাথে কিন্তু ঘূর্ণাবর্ত দুয়ের জেরে কার্যত বিপর্যস্ত পরিস্থিতি দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে, বিশেষত উপকূলীয় এলাকা। সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত যার জেরে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, পাথর প্রতিমা, ক্যানিং, বারুইপুর একাধিক জায়গায় কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়েছে। সেরকমই ছবি ধরা পড়েছে কিন্তু নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামে। নারায়ণপুর বাজার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা একেবারেই কিন্তু জলমগ্ন। প্রায় 50 থেকে 60টি ঘর, যাদের ঘরের উঠোনে 1 হাঁটুর সমান জল। যাতায়াতের প্রধান রাস্তা সেটা জলের তলাতে, পানীয় জলের নলকূপ সেটা জলের তলাতে। কার্যত বিপর্যস্ত জনজীবন, স্তব্ধ হয়েছে জনজীবন। কারণ বাড়ি থেকে জলমগ্ন হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেনি, অসুস্থদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। পানীয় জল আনতে 1 হাঁটু জল পেরিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে উঁচু জায়গায় নারায়ণপুর বাজার এলাকাতে পৌঁছতে হচ্ছে এই প্রায় 60টি পরিবারকে। তো এই জায়গাতে এখানেও কিন্তু একই অভিযোগ, নারায়ণপুর বাজার এলাকা
এলাকায় যে সরকারি ড্রেন রয়েছে 117 নম্বর জাতীয় সড়ক লাগোয়া, সেই ড্রেনগুলো দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফে পরিষ্কার না করার কারণেই কিন্তু প্রতি বছর বৃষ্টিতে এই রকমভাবে এলাকায় জল জমছে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। সকাল থেকেই বিপর্যস্ত অবস্থা নারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় 50 থেকে 60টি পরিবার তারা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। কারণ যেভাবে জল জমেছে এলাকায়, প্রধান যাতায়াতের রাস্তা যেভাবে জলমগ্ন হয়েছে, সেখানে খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না। ঘরের বাইরেই কিন্তু উঠোনেও এক হাঁটু জল, ছোট ছোট বাচ্চা বয়স্কদের নিয়েই কিন্তু একেবারে বেগ পেতে হচ্ছে প্রায় 60টি পরিবারের মানুষদেরকে। একদমই কোয়েল, অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়, কারণ ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বেশ কিছু জায়গায় জলমগ্ন এবং সাধারণ বাসিন্দারা যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন নামখানা থেকে প্রতিনিধি কোয়েল মণ্ডল। পাশাপাশি যে খবরে নজর রাখবো, আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা। বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দফতর ও পুরসভা। স্বাস্থ্য দফতর ও পুরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ধমানের ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। অন্যদিকে আলিপুরদুয়ারেও কিন্তু একই পরিস্থিতি। এই বর্ষার সময় বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দফতর ও পুরসভা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। অন্যদিকে পুরসভাগুলির তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া মোকাবিলায়। প্রশাসনের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। যেখানে যেখানে প্রকোপ বেড়েছে সেখানে ওষুধ দেওয়া হচ্ছে। বর্ধমান এবং পাশাপাশি আলিপুরদুয়ারে একই পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত যে বর্ধমানে আক্রান্তের সংখ্যা বেড়ে 21 জন। বর্ধমান ও আলিপুরদুয়ার দু জায়গাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্ধমান পুরসভার তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন তাদেরকেও যেমন সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় ডেঙ্গি ও ম্যালেরিয়া যেখানে প্রকোপ বেড়েছে সেখানে ওষুধ দেওয়া হচ্ছে। বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21 হয়েছে। প্রশাসনের তরফে কি পদক্ষেপ? পুরসভাগুলি তারা এলাকায় কিভাবে কাজ করছে ডেঙ্গি ও ম্যালেরিয়া রোধে, কি ছবি সেখানকার? হ্যাঁ, একদমই। দেখো, বর্ধমান পৌরসভার যে 3 নম্বর ওয়ার্ড আছে রসিকপুর, এই রসিকপুরেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 21। অর্থাৎ বর্ধমান শহরে যে 35টা ওয়ার্ড আছে, ইতিমধ্যে সেই 35টা ওয়ার্ডে কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্লিচিং এবং অন্যান্য যে সমস্ত স্প্রে আছে সে সমস্ত করা হচ্ছে। কিন্তু যেটা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যেটা ফোনে জানিয়েছেন যে বর্ধমান জেলায় আজ অবধি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 44, যার মধ্যে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন 14 জন ডেঙ্গু রোগী, পাশাপাশি 5 জন ম্যালেরিয়া রোগী। যেটা বলা যেতে পারে স্বাস্থ্য দপ্তরের চিন্তার ভাঁজ বাড়িয়েছে এই ডেঙ্গি এবং ম্যালেরিয়া। তাই সেই কারণে কিন্তু গতকাল থেকে আমরা যে ছবিটা দেখছিলাম, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভাগুলি যেমন ব্লিচিং ছেটাচ্ছে, তেমন এই যেসব আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, পাশাপাশি মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা হচ্ছে। এখন দেখার বিষয় এই পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তর কতটা উদ্যোগী হতে পারে এই ডেঙ্গু মোকাবিলায়। ভাস্বতী। একদমই। এবং সেক্ষেত্রে চন্দন, এখনো পর্যন্ত পুরসভাগুলো তারা কি করছে এবং ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, আক্রান্তদের কিভাবে কি চিকিৎসা চলছে? দেখো, 12 মাসই আমরা যে ছবিটা দেখতে পাই, বিভিন্ন পৌরসভাগুলি গাপ্পি মাছ ছাড়া হয় ড্রেনে, মশার লার্ভাগুলো যে মাছ খায় তাই জন্য গাপ্পি মাছ ছাড়া হয়, পাশাপাশি ব্লিচিং এবং অন্যান্য স্প্রে করে থাকে। কিন্তু যেহেতু এবছর বর্ষা অনেকটা দেরিতে আসায়, বিলম্ব হওয়াতে কিন্তু পৌরসভাগুলি যে কাজ সে কাজ কিছুটা বিলম্ব হয়েছে, যার ফলে দেখা দিয়েছে এবছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই কারণে কিন্তু প্রশাসন এবং পৌরসভাগুলো কিন্তু অতি দ্রুততার সঙ্গে সেই সমস্ত জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা ড্রেন পরিষ্কার, নর্দমা পরিষ্কার করছেন, ব্লিচিং দিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন এলাকায় ক্যাম্প খুলছেন, যে ক্যাম্পে রক্তের নমুনা নেওয়া হচ্ছে এবং পাঠানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, অর্থাৎ যে লোকাল হসপিটালগুলো আছে সেই হাসপাতালে যেগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেখান থেকেই এই যে নমুনাগুলো পাঠানোর পর ডেঙ্গু আক্রান্তের
কতগুলো হয়েছে জানা যাচ্ছে এবং সেই মোতাবেক কিন্তু রিপোর্ট পাঠাচ্ছে নবান্নে। আজকে একটু আগেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জয়রাম হেবরাম যেটা জানালেন যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হচ্ছে, অর্থাৎ মিটিং চলছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, যেহেতু রাজ্যে বর্ধমান জেলার পাশাপাশি আরো কয়েকটি জেলা ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সেই কারণে কিন্তু নড়ে চড়ে বসেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে আরম্ভ করে। আলিপুরদুয়ারের ছবিটা জানবো, আলিপুরদুয়ার থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, এই মুহূর্তে আলিপুরদুয়ারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, প্রশাসন পুরসভাগুলোর তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কতটা সচেতন সেখানকার স্থানীয় বাসিন্দারা, কি ছবি ধরা পড়ছে? দেখো ভাস্বতী, আলিপুরদুয়ার জেলাতে শুধু ডেঙ্গু নেই, ম্যালেরিয়ারও কিন্তু ধাবা বসেছে, পুরো ম্যালেরিয়ারও আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার জেলাতে যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 200 থেকে বেশি পৌঁছে গিয়েছে। পাশাপাশি ম্যালেরিয়াতেও কিন্তু 100 থেকে বেশি ডেঙ্গি ম্যালেরিয়ার হদিস মিলেছে। আর আপনাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে কিন্তু সবথেকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। কালচিনি ব্লকে 113 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার বি ব্লকে ম্যালেরিয়াতে প্রায় 46 জন আক্রান্ত হয়েছে। আর এই ম্যালেরিয়া ডেঙ্গির সিচুয়েশনটা দেখে কিন্তু জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে ময়দানে নেমেছে। তারা যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে, বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, বিভিন্ন দলের যে কর্মীরা রয়েছে, বিআরপি ডিসিবি কর্মীদের নিয়ে বৈঠক করা হচ্ছে, তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় যে টায়ার দোকান রয়েছে, বিভিন্ন যেখানে জল জমা হয় সেই কিন্তু সেই সব এলাকায় অভিযান চালানো হচ্ছে, জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার পৌরসভার তরফে কিন্তু এই ডেঙ্গি মোকাবেলায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার চেয়ারম্যান সহ পুরো পৌরসভার টিম কিন্তু আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকায় ঘুরছেন, এই ডেঙ্গি মোকাবেলা নিয়ে অভিযান চালাচ্ছেন। পাশাপাশি শহরের যে নর্মদা রয়েছে, পুকুরগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দুজনেই কিন্তু যৌথভাবে এই ডেঙ্গি মোকাবিলায় নেমেছে। আরেকটা বিষয় তোমাকে জানি, বর্তমানে আলিপুরদুয়ার জেলার যে আবহাওয়া, এখানে কিন্তু কখনো বৃষ্টি হচ্ছে বা আর কখনো রোদ হচ্ছে, এর জন্যই কিন্তু চিন্তিত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। কেননা এই যে আবহাওয়া, এর মধ্যে কিন্তু ডেঙ্গির যে বিস্তার অনেকটাই বেড়ে যায়। একদমই অজয়, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, অন্যদিকে চন্দন ছিলেন বর্ধমান থেকে। চন্দন, তোমাকেও ধন্যবাদ। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর, যে খবরে নজর রাখবো, বিশ্বভারতীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের 2য় বর্ষের ছাত্রের মৃত্যু, দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্তে বোলপুর থানার পুলিশ। বিশ্বভারতীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য শান্তিনিকেতনে। ইতিমধ্যেই ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের 2য় বর্ষের ছাত্রের মৃত্যুর তদন্তে বোলপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। শান্তিনিকেতন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে? ছাত্রের পরিবার, তাদের কি অভিযোগ, কি জানা যাচ্ছে? পুলিশের হাতেই বা কি তথ্য? ভাস্বতী, মহাদেব হাজরা বিশ্বভারতীর সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের 2য় বর্ষের ছাত্র এবং সে বোলপুরের পুরসভার বোলপুর পুরসভার কালীমোহন পল্লীর বাসিন্দা। দেখো, সে কঙ্কালীতলা গেল। কঙ্কালীতলার যে নদী, সেই নদীতে বন্ধুদের সাথে সে নেমেছিল স্নান করতে। তারপর বন্ধুরা নদী থেকে উঠে গেলেও মহাদেব হাজরা বিশ্বভারতীর ছাত্র, সে কিন্তু নদী থেকে উঠে আসতে পারেনি। তারপর এই যে মহাদেব হাজরা কোথায় গেল, নদীতে তলিয়ে গেল কিনা, এই সামগ্রিক বিষয়টা পুরো প্রক্রিয়াটায় এমনটা একটা অভিযোগ আসছে। তার বন্ধুরা কিন্তু তার পরিবারকে বা কাউকে জানানো সেই বিষয়টা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসেনি। তারপর মহাদেবের কিন্তু খোঁজ তার পরিবারের লোকজন কিন্তু করতে থাকে। পাশাপাশি যেটা জানতে পারছি, পরিবারের তরফ থেকে পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশের দ্বারস্থ হওয়ার ফলে যেটা হয় কি, পুলিশ পরবর্তী পর্যায়ে মহাদেবের যারা বন্ধু, বিশেষ করে পাড়াগত বলো বা তার ভবনের যারা বন্ধু, তাদেরকে চেপে ধরতেই মূলত বেরিয়ে আসে এই তথ্যটা যে মহাদেব কঙ্কালীতলা যে মন্দির, তার মন্দির পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। সেই কোপাই নদী স্নান করতে নেমেই সে তলিয়ে গিয়ে আর ওঠে না। তারপরে দেখো, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, শান্তিনিকেতন থানার ওসি, বোলপুর থানার পুলিশ কর্মীরা সকলেই সেখানে ঘটনাস্থলে যায় এবং ডুবুরি নামিয়ে তারা কিন্তু তন্ন করে খুঁজে। তারপর গতকাল যখন রাতের দিকে আমরা দেখি যে মহাদেবের দেহ উদ্ধার হয়।
এবং তারপরে দেখা যায় পুলিশের পক্ষ থেকে তাকে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং তার ময়নাতদন্ত হয়ে ইতিমধ্যেই সৎ কাজ অর্থাৎ শেষকৃত্য যে সম্পূর্ণ সে প্রায় শেষের দিকে সেটা কিন্তু বলা যেতে পারে। তবে দেখো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক কিন্তু প্রশ্ন উঠছে। আমরা এদিন তার বাড়িতে গেছিলাম বোলপুরে কালীমোহন পল্লীতে, তার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে মহাদেবের মা তিনি বলছেন যে ছেলে তো ঠিকঠাকই সুস্থ, কি করে এই ধরনের ঘটনা ঘটলো তিনি কিন্তু বুঝতে পারছেন না। পাশাপাশি তার যে প্রতিবেশী যারা এই বিপদের সময় বিশেষ করে বলা যেতে পারে মহাদেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা দেখলাম যখন বোলপুর মহকুমা হাসপাতালে গেলাম মর্গের সামনে, সেখানেও দেখলাম তারা বলছেন যে ভালো অত্যন্ত মেধাসম্পন্ন একটা ছেলে এভাবে মৃত্যু হলো, তারাও কিন্তু কুল করতে পারছেন না। তারাও চাইছেন যে সঠিক তদন্ত প্রক্রিয়া কিন্তু একটা হোক এবং এই যে রহস্য মৃত্যু বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্রের রহস্য মৃত্যুর একটা পরিষ্কার হোক, মানে দিনের আলোর মতো একটা পরিষ্কার হোক এবং পুরো বিষয়টা কিন্তু সামনে আসুক যে কি কারণে মৃত্যু হয়েছে। দেখো অবশ্যই আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, শান্তিনিকেতন থানা যেহেতু কঙ্কালীতলার মধ্যে পড়ছে, কঙ্কালীতলা পড়ছে, খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানার যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা বলছেন যে মৃত্যু কি কারণ সেটি ময়নাতদন্তের পর পোস্টমর্টমের যে রিপোর্ট সেই রিপোর্ট হাতে এলেই কিন্তু বোঝা যাবে যে কি কারণে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাস্বতী রহস্যই কিন্তু রয়ে যেছে সেটা বলা যেতে পারে। খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ছাত্র মৃত্যুতে এই যে রহস্য, সেই রহস্যকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনের যে চিত্র আমরা দেখলাম, তার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল, তারপর বিশ্বভারতী সঙ্গীত ভবন, সেখানেও বিশ্বভারতীর যে ঘরানা, বিশ্বভারতীর যে সংস্কৃতি সেই রীতিতে শেষ শ্রদ্ধা জানানো হয় বিশ্বভারতীর ছাত্রকে অর্থাৎ মহাদেব হাজরা, নিহত মহাদেব হাজরাকে, এবং তারপর কঙ্কালীতলায় তাকে আবার নিয়ে গিয়ে সেখানে কিন্তু শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। তবে এই বিশ্বভারতীর ছাত্র মৃত্যুতে রীতিমতো একটা রহস্যের কিন্তু দানা বেঁধেছে এবং চাঞ্চল্য করা একটা পরিবেশ শান্তিনিকেতন, রবি ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু ছড়িয়েছে, বোলপুর এলাকা জুড়ে ছড়িয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বোলপুর থেকে মনাবীর বংশী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ঘরে জন্মদিন পালন দিলীপ ঘোষের, দিলীপকে মিষ্টি মুখ শুভেন্দু অধিকারীর। তবে কি দ্বন্দ্ব মিটল, উঠছে প্রশ্ন। এবং আমরা দেখেছি যে বঙ্গ বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে যে বারবার দ্বন্দ্ব সামনে এসেছে এবং সে জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বকেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়। এবার যে ছবি একেবারে ধরা পড়ল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখেছিলাম যে 2020-তে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নানা কারণে যে দ্বিমত তৈরি হয় দিলীপ ঘোষের সঙ্গে এবং তারপর কেন্দ্রীয় নেতৃত্বেও কিন্তু তারা হস্তক্ষেপ করে এই সম্পর্ক মেরামতে। এবার দিলীপ ঘোষকে মিষ্টিমুখ শুভেন্দু অধিকারী। তবে কি দ্বন্দ্ব মিটল, এমনই উঠছে প্রশ্ন। স্কুল পরিদর্শনে রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়ার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন তিনি। স্কুল পরিদর্শনে রচনা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার বিভিন্ন স্কুল তিনি পরিদর্শন করেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও কথা বললেন তিনি। দেখছেন সেই ছবি, স্কুল পরিদর্শন করলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং নতুন সাংসদ হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই স্কুলের বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করেন। কোনো সুবিধা অসুবিধের কথা সমস্ত বিষয় তিনি শুনলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলতে দেখা গেল তাকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানকার যারা ছাত্ররা তারাও কিন্তু তাকে দেখে ক্লাসরুম থেকেই হাত নাড়লেন এবং সেই ছবিও ধরা পড়ল। ফের অলিম্পিক্সে পদক ভারতের, 50 মিটার শুটিংয়ে ব্রোঞ্জ স্বপ্নিল কুশালের। এই নিয়ে অলিম্পিক্সে 3টি পদক জয় ভারতের এবং প্যারিসে যে অলিম্পিক সেখানে ভারতের ঝুলিতে একের পর এক পদক। আপনাদের জানিয়ে রাখবো স্বপ্নিল কুশাল তার হাত দিয়ে ব্রোঞ্জ এলো। 50 মিটার শুটিংয়ে ব্রোঞ্জ স্বপ্নিল কুশালের। অলিম্পিকে আরও একটি পদক ভারতের, শুটিংয়ে তৃতীয় পদক জিতল ভারত।
প্যারিস অলিম্পিক্সে 50 মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। শুটিংয়ে 2টো পদক এসে গিয়েছে, এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের 50 মিটার 3 পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নিল। বাছাই পর্বে 7ম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন তিনি। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, প্যারিসে সেন নদীর তীরে একের পর এক পদক ভারতের ঝুলিতে, আবারও অলিম্পিক্সে পদক ভারতের। আমরা যেদিন আগের দিন আলোচনা করছিলাম সেদিন ভারতের এমন একটা ডিসিপ্লিন, স্পোর্টিং ডিসিপ্লিন, যেখান থেকে পরপর পদক আসছে এবং আমার মনে হয় যে এরপর শুটিং এর উপর আগামী 4 বছর আগামী দিনে ভারতের বিনিয়োগ স্পোর্টসে অনেক বেশি বেড়ে যাবে। কারণ তুমি যদি দেখো যে শুটাররা, অভিনব বিন্দ্রা একা শুরু করেছিলেন, কিন্তু এখন যদি দেখো এবার পরপর শুটারদেরই কিন্তু জয় জয়কার ভাষ্য। গৌতম দাস, সেখানে আমরা দেখেছি সেক্ষেত্রে মনু ভাকের, তিনিও ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিকে 2টি মেডেল জেতার রেকর্ড গড়েছিলেন তিনি। অ্যাবসলিউটলি, মনু ভাকের কৃতিত্বটা দুর্দান্ত। যে আগের বছর যার পিস্তল লাস্ট মিনিটে অকেজো হয়ে গেছিল, তিনি 2টো ব্রোঞ্জ পদক এবারে, মানে মহাপ্রত্যাবর্তন। কিন্তু আমি সব মিলিয়ে বলবো যে ব্যাডমিন্টনে, শুটিং এ, সর্বত্র এই যে ভারতে চিরকাল ছিল যে ভারত একটা ওয়ান ডাইমেনশনাল, শুধু হকি নিয়ে এগোতো আজ থেকে 2 বছর আগেও, কিন্তু পুরো প্রেক্ষাপটটা 2008 থেকে কমপ্লিটলি বদলে গেছে। এবং এর আগে আমরা হয়তো একজন অভিনব বিন্দ্রা দেখেছি, একটা পিউষা দেখেছি, বাট লার্জলি হকি টিম। কিন্তু এখন প্রথম দিন থেকে আশা করা যায় টুর্নামেন্টে যে ভারত পদক জিতবে, এবং এখন যা ট্রেন্ড তাতে আরো পদক কিন্তু আশা করাই যায়। একদমই, অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে মনু ভাকের, তিনি ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিকে 2টি মেডেল জেতার রেকর্ড গড়েছিলেন তিনি, এবং এবার রেকর্ড গড়লেন স্বপ্নিলও। শুটিংয়ে 3য় পদক জিতল ভারত। প্যারিস অলিম্পিকে 50 মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। শুটিংয়ে 2টো পদক এসে গিয়েছে, এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের 50 মিটার 3 পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নিল কুশালে। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।